হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। চারদিকে নীল জলরাশি দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন। মনে হতেই পারে যেন সাগরের মাতাল হাওয়ায় কেউ হালকা ছুঁয়ে চলে যায়। কিন্তু এ দ্বীপটি নিঝুম দ্বীপ হিসেবে সকলের কাছে পরিচিত। দ্বীপ থেকে একটুখানি এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্যের চেয়ে হাহাকার ধ্বনি আপনাকে তাড়া করবে প্রতিনিয়ত। চারদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয়। ভয়ে কেউ দ্বীপেই নামতে চায় না। বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপে। কিভাবে দ্বীপটি সকলের কাছে অভিশপ্ত আর ভংজঙ্কর হয়ে উঠল সেই অজানা কাহিনী নিয়ে আজকের এই লেখা। ইতালির ভেনিস এবং লিডো এই দুই অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট এক দ্বীপ। লেগুন সেইন্ট মার্কস স্কয়ারে অবস্থিত এই দ্বীপ পোবেগ্লিয়া ভেনিস বা পোবেগ্লিয়া আইল্যান্ড হিসেবে পরিচিত। 1.7 একর জায়গা জুড়ে পোবেগ্লিয়া দ্বীপ ঘিরে রয়েছে নানা ভৌতিক কাহিনী। 421 খ্রিস্টাব্দে এই দ্বীপে প্রথম বসতি গড়ে ওঠে। এই দ্বীপে ছিল না শাসকদের কড়াকড়ি, করের বোঝা বা আইন আদালতের ঝক্কিও তেমন একটা ছিল না। ফলে পরবর্তীতে বেশ কয়েক শতাব্দী ধরে দ্বীপের অধিবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। 9ম শতকের দিকে দ্বীপের জনসংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এবং সেই সাথে বাড়তে থাকে দ্বীপের গুরুত্ব। এই সময়টায় দ্বীপটি ছিল পোদেস্টা শাসকদের অধীনে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল এই দ্বীপ। আর সেই কারণেই এই দ্বীপ দখলের জন্য চতুর্দশ শতকে ভেনেটিয়ানস ও জেনোইসদের মধ্যে বাধে এক রক্তক্ষয়ী যুদ্ধে ব্যবহৃত হয় প্রচুর কামান ও বন্দুকের গুলি, যার শব্দ আজও সে দ্বীপে নাকি প্রতিধ্বনিত হয় রাতের ঘন অন্ধকারে। দ্বীপের লোকজন এলাকা ত্যাগ করতে থাকে। সেদিনের যুদ্ধে জয়ী হয় ভেনেটিয়ানস সরকার। দ্বীপ জনশূন্য হয়ে পড়ায় ভেনিস সরকার ক্যামান্ডলিসের সন্ন্যাসীদের এই দ্বীপে থাকার জন্য প্রস্তাব দেন। কিন্তু সন্ন্যাসীরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে দ্বীপটির চারপাশে 5টি অষ্টভুজাকৃতির খাল নির্মাণ করে দ্বীপের প্রবেশদ্বারকে সৈন্যদ্বারা রক্ষা ও নিয়ন্ত্রণ করতে শুরু করে। অষ্টাদশ শতকে দ্বীপটিকে বিভিন্ন দেশের জাহাজের মালপত্র ওঠানামার জন্য এক অস্থায়ী বন্দর নির্মাণ করে। তখন এটি ব্যবহার হতে থাকে জাহাজ বন্দর হিসেবে। এরপর থেকেই যেন সূচিত হতে থাকে দ্বীপটির অভিশপ্ততার গল্প। 1348 সালটি পোবেগ্লিয়া দ্বীপের অধিবাসীদের জন্য এক আতঙ্কের বছর, এক বেদনার্ত দীর্ঘশ্বাসের বছর। কারণ এ সময় দ্বীপের নোঙর ফেলা 2টি জাহাজে বিউবনিক প্লেগ দেখা দেয় এবং এই রোগে আক্রান্ত 2 জন মারা যায়। কিন্তু এখানে কাজ করা এবং অতিথিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়নি। ধীরে ধীরে প্লেগের মহামারী আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে। শয়ে শয়ে মানুষ মারা যেতে থাকে। চিকিৎসা করেও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত বন্দরটি সিল করে দেওয়া হয়। পোবেগ্লিয়া জনশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে ইতালির বিভিন্ন শহরে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে প্লেগ রোগে আক্রান্তদের ওই নিঝুম জনমানবশূন্য পোবেগ্লিয়া দ্বীপে পাঠানো হতো। রোগীরা মৃত্যুর প্রহর গুনতে থাকেন সেই নির্জন দ্বীপে। ফলে এই দ্বীপ ক্রমান্বয়ে হয়ে উঠতে থাকে সংক্রামিত রোগীর নির্বাসন কেন্দ্র। পরে ক্রমেই বাড়তে থাকা রোগীর সংখ্যায় উদ্বিগ্ন ইটালি সরকারের এক নির্মম নির্দেশে ওই দ্বীপেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল 1,60,000 মানুষকে। সেই থেকে মৃত মানুষের হাজার হাজার কঙ্কাল ছড়িয়ে পড়ে দ্বীপের চারপাশে। তারপর থেকেই মৃত্যুপুরী বা ইসল্যান্ড অফ ডেড নামেই পরিচিতি পেতে থাকে পোবেগ্লিয়া। এত মানুষকে একসাথে জীবন্ত পুড়িয়ে মারার নির্মম ঘটনা দ্বীপটিকে ধীরে ধীরে সকলের অজান্তেই রহস্যময় করে তোলে। এরপর থেকেই এটি কিংবদন্তি দ্বীপে পরিণত হয়। অনেকেরই বিশ্বাস জন্মায় যে মারা যাওয়া সেই মানুষগুলোর অতৃপ্ত আত্মা ঘুরে ফেরে এই দ্বীপে। 20 শতাব্দীতে এসে দ্বীপটিতে আবার জাহাজ খালাসের ব্যবস্থা করা হলেও দ্বীপটি পূর্বের ন্যায় আর জমে ওঠেনি। 1922 সালের দিকে ইটালির সরকার মানসিক রোগীদের জন্য ওই এলাকায় একটি মানসিক হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু খুব বেশিদিন সেই হাসপাতাল চালু রাখা সম্ভবপর হয়নি। হাসপাতালের চিকিৎসক, সেবিকা আর অন্যান্য কর্মরত লোকজন হাসপাতালে চাকুরি করতে চাইতেন না। কিছুদিন কাজ করার পরেই তারা হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যেতেন। কয়েকজন চিকিৎসক এবং সেবিকাদের কথায় জানা যায়, তারা প্রতিনিয়ত অদৃশ্য কারও অনুভূতি পেতে থাকেন। প্রতিমুহূর্ত চাপা আতঙ্ক ও ভয় কাজ করত তাদের মনের মধ্যে। এই ধরনের ভৌতিক পরিবেশে কাজ করতে তারা নারাজ ছিলেন। এছাড়াও হাসপাতালে থাকা ভর্তি হওয়া মানসিক রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে বিকারগ্রস্ত হয়ে পড়তে থাকে। স্থানীয় লোকমুখে জানা যায়, প্লেগে মৃতদের অতৃপ্ত আত্মা নাকি এখনও দ্বীপে ঘুরে বেড়ায়। তাদের দীর্ঘশ্বাসে ধ্বনি নিয়ত বাজতে থাকে মানুষের মনের মধ্যে। অনেকেরই বিশ্বাস, এসব আত্মা অন্যের আধিপত্য মেনে নিতে পারে না। একে একে রোগী থেকে কর্মী সকলেই উন্মাদ আচরণ করতে থাকে।
লোকের এই বিশ্বাস আরও দৃঢ় হয় যখন খোদ হাসপাতালের পরিচালক উন্মত্ত হয়ে হাসপাতালেরই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ফলে দ্বীপে ওই হাসপাতাল দীর্ঘদিন চালানো সম্ভব হয়নি। 1968 সালের পর দ্বীপের এই মানসিক হাসপাতাল বন্ধ করে দেয় ইটালি সরকার। জনশূন্য দ্বীপ আরও রোমহর্ষক গল্পের কেন্দ্রে পরিণত হয়। এরপর লোকশূন্য এই দ্বীপ পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। দ্বীপটি দীর্ঘদিন বন্ধ থাকলেও একজন মার্কিন উপস্থাপক দ্বীপটিতে ভ্রমণে আসেন। তিনি মার্কিন টেলিভিশনের জন্য দ্বীপটি আর নিষিদ্ধ হাসপাতালকে কেন্দ্র করে একটি রোমাঞ্চকর সিরিজ তৈরি করেন, যেখানে তিনি তুলে ধরেন এই দ্বীপে নানা ভয়ঙ্কর ভুতুড়ে অভিজ্ঞতা। এখন নির্জন দ্বীপটিতে থাকার মধ্যে রয়েছে কেবলমাত্র একটি মঠ ও গোয়ালঘর। আর রয়েছে অদৃশ্য অতৃপ্ত আত্মারা। এই দ্বীপে আর কোনো জাহাজ নোঙর ফেলে না। ইটালির ট্যুরিজম কর্তৃপক্ষ এই দ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও জারি রেখেছে। যদি কেউ এই দ্বীপে ভ্রমণে যেতে ইচ্ছা পোষণ করেন, তাকে যথাযথ কর্তৃপক্ষ হতে অনুমোদন নিতে হবে। তা এক বিশাল প্রস্তুতি। দ্বীপে পরিত্যক্ত হয়ে যাওয়া হাসপাতালটির আনাচে-কানাচে ছড়াতে থাকে অদ্ভুত সব ভয়ের গল্প। শতাব্দীর অগণিত মানুষের জমে থাকা কান্না সর্বক্ষণ প্রতিধ্বনিত হয় নির্জন, নিঃশব্দ পোবেগ্লিয়া দ্বীপের চারপাশে। জঙ্গলের রাস্তায় এখানে সেখানে পড়ে রয়েছে মৃত মানুষের কঙ্কালের হাড়গোড়। রাতের অনেক দূর থেকে পোবেগ্লিয়া দ্বীপের দিকে তাকাতে বুক কেঁপে যায় পোর্ট খাওয়া জাহাজের ক্যাপ্টেনেরও। সকলেরই মনে ভয় জাগানিয়া এক প্রশ্ন, ওখানে কারা থাকে? নিঝুম মৃত্যুর দ্বীপ হাতছানি দিয়ে ডাকে আশেপাশে আগত সবাইকে। পালমিরা কেন প্রশান্ত মহাসাগরের ভুতুড়ে দ্বীপ? শুভ্র সৈকত এবং শান্ত জলরাশির কারণে প্রশান্ত মহাসাগরকে সম্ভবত ভুতুড়ে বা জর্জরিত স্থান হিসেবে মনে করা হয় না। তবুও বিশ্বের এমন একটি কোণে একটি ছোট, জনবসতিহীন দ্বীপ রয়েছে যেখানে বছরের পর বছর ধরে বেশ কিছু বিরক্তিকর, অলৌকিক ঘটনা ঘটেছে যা অনেকের বিশ্বাসকে অভিশপ্ত করে তুলেছে। চোখের কাছে পালমিরা হল একটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপের স্বর্গের প্রতীক। এটি আসলে একটি অ্যাটল, প্রবাল দিয়ে তৈরি ছোট ছোট দ্বীপের একটি বলা আকৃতির বিক্ষিপ্ত অংশ, যার বেশিরভাগই ঘন রেইনফরেস্ট গাছপালায় পরিপূর্ণ। প্রাচীরটি রঙিন সামুদ্রিক প্রাণীতে সমৃদ্ধ, জঙ্গলের অভ্যন্তরটি সবুজ এবং আকাশে মেঘ নেই। তবুও একটি অদ্ভুত বাতাস পালমিরাকে ঘিরে রেখেছে। বছরের পর বছর ধরে দ্বীপের তীরে বেশ কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যা কাকতালীয় বলে মনে হয় না এমন অনেকগুলি, একটি ভয়ঙ্কর এবং উদ্বেগজনক পরিবেশ তৈরি করেছে। পালমিরার প্রথম দেখা রেকর্ড করা হয়েছিল 1798 সালে আমেরিকান নাবিক এডমন্ড ফ্যানিং বেটসি জাহাজে চড়ে এশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন, যার ক্যাপ্টেন ছিলেন তিনি। কিংবদন্তি অনুসারে ক্যাপ্টেন ফ্যানিং এক রাতে ঘুমাতে না পেরে তার ক্রুদের আদেশ দেন যে জাহাজটি এমন কোনো জায়গা খুঁজে বের করতে যাতে সে বিশ্রাম নিতে পারে। পরের দিন সকালে কিছুটা পথ পরিবর্তন করে বেটসি পালমিরার তীরে যাত্রা করে। ক্যাপ্টেন আনুষ্ঠানিকভাবে তার আবিষ্কার রেকর্ড করতে ব্যর্থ হন এবং এইভাবে কয়েক বছর পরে 1802 সালে ক্যাপ্টেন সোয়ালের জাহাজ পালমিরা, যার নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়েছে, অ্যাটলের পাথুরে প্রাচীর দেখতে না পেয়ে প্রবালের উপর ভেঙে পড়ে। পালমিরার তীরে দুর্ভাগ্যজনক পরিণতির সম্মুখীন হওয়া বেশ কয়েকটি জাহাজের মধ্যে সোয়ালের জাহাজটি ছিল প্রথম। 1870 সালে অ্যাঞ্জেলের ক্রুরা উপহ্রদের ধারে জাহাজ ডুবিতে মারা যায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা তীরে পৌঁছাতে পেরেছেন বলে জানা গেছে, যদিও তাদের নৃশংসভাবে খুন করা মৃতদেহ কয়েক মাস পরে দ্বীপের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায়, যখন আরেকটি জাহাজ কিছুক্ষণের জন্য তদন্তের জন্য নোঙর করে। আজও অ্যাঞ্জেল নাবিকদের নির্মম হত্যাকাণ্ড একটি রহস্য হিসেবে রয়ে গেছে। 1816 সালে পেরু থেকে লুণ্ঠিত ইনকা ধনসম্পদ বোঝাই করে এসপেরাঞ্জা নামে একটি স্প্যানিশ জলদস্যু জাহাজও একইভাবে ডুবে যায়। তারা দ্বীপে বেঁচে থাকার জন্য 1 বছর কঠোর পরিশ্রম করে কাটিয়েছিল, তারপর তাদের লুটপাট কবর দেওয়ার এবং পালানোর চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা যে দুটি অস্থায়ী ভেলা তৈরি করেছিল, তার মধ্যে একটিকে একটি তিমি শিকারী জাহাজ তুলে নিয়ে যায়, যদিও ভেলার একমাত্র বেঁচে থাকা ব্যক্তিটি উদ্ধারের পরপরই মারা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। দ্বিতীয় ভেলাটি আর কখনও দেখা যায়নি। 19 শতাব্দীতে দ্বীপের মালিকানা নিয়ে কিছুটা তিক্ত আইনি লড়াই শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে মালিকানা দেওয়ার আগে অ্যাটলটি বেশ কয়েকটি হাতের মধ্য দিয়ে চলে যায়। পালমিরা আজও আমেরিকান ফেডারেল সরকারের একটি অন্তর্ভুক্ত অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী দ্বীপটি দখল করে নেয়, যদিও তাদের উপস্থিতি সেখানে বসবাসকারী দুষ্ট আত্মাদের তাড়াতে খুব একটা সাহায্য করেনি। পালমিরার উপর বেশ কিছু অদ্ভুত এবং ব্যাখ্যাতীত ঘটনা ঘটতে থাকে। একটি ঘটনায় দ্বীপের উপর দিয়ে যাওয়ার সময় একটি টহল বিমান আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়ে যায়।
উদ্ধারকারী দলগুলি আশেপাশের সমুদ্রে কিছুই উদ্ধার করতে পারেনি, কোনো বিমান বা কোনো ক্রু সদস্যের কোনো চিহ্ন ছিল না। অন্য ঘটনায়, একটি বিমান সবেমাত্র উড্ডয়নের পরই তার অবস্থান পরিবর্তন করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এটি আর কখনো দেখা যায়নি। নাবিকদের মধ্যে তীব্র অস্থিরতা ছিল। হতাশা এবং চাপ ব্যাপক ছিল, প্রায়শই মারামারি হতো, এমনকি খুন এবং বেশ কয়েকটি সন্দেহজনক আত্মহত্যার ঘটনাও ঘটে। কিন্তু এই সমস্ত অদ্ভুত ঘটনার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং অবশ্যই সবচেয়ে বিরক্তিকর হল ম্যালকম এবং এলিনর গ্রাহামের ঘটনা। 40-এর দশকের গোড়ার দিকে এক প্রাণবন্ত দম্পতি, মিস্টার এবং মিসেস গ্রাহাম তাদের নৌকা সি উইন্ডে চড়ে বিশ্ব ভ্রমণ করার স্বপ্ন দেখেছিলেন। 1974 সালে যাত্রা শুরু করার পর তারা পালমিরায় কয়েক বছর থাকার পরিকল্পনা করেছিল এবং তারপর তাদের যাত্রা অব্যাহত রাখবে, যদিও দুঃখজনকভাবে তারা সেই বছরের পরে সি উইন্ড হাওয়াইয়ের হনলুলুতে যাত্রা করেছিল। নৌকায় ছিলেন ডুয়েন ওয়াকার এবং তার বান্ধবী স্টেফানি স্টার্নস, যাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। যদিও 6 বছর পরে, যখন অ্যাটল পরিদর্শনকারী আরেক দম্পতি, দক্ষিণ আফ্রিকার শ্যারন এবং রবার্ট জর্ডান, ঘটনাটি উন্মোচন করতে শুরু করেছিলেন। পালমিরার জঙ্গল অন্বেষণ করার সময় জর্ডানরা ঘন রেইনফরেস্ট ঝোপঝাড়ের মধ্যে লুকানো একটি পরিত্যক্ত পুরানো ভবনের মুখোমুখি হয়েছিল, যার ভিতরে তারা গ্রাহামের অন্তর্ধানের উপর সংবাদপত্রের কাটার একটি বিস্তৃত সংগ্রহ খুঁজে পেয়েছিল, যা কয়েক বছর আগে আন্তর্জাতিক শিরোনাম হয়েছিল। মাত্র কয়েকদিন পরে তাদের আরও বিরক্তিকর আবিষ্কার করার কথা ছিল। সমুদ্র সেঁকতে হাঁটার সময় মিস জর্ডান একটি বড় ধাতব পাত্র খুঁজে পান যা ঘন তারে শক্তভাবে বাঁধা ছিল। পাত্রের ভিতরে একটি খুলি, বেশ কয়েকটি হাড় এবং একটি মহিলার ঘড়ি ছিল। অনুসন্ধানে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে সেই বছরের শেষের দিকে সি উইন্ড হাওয়াইজের হনলুলুতে যাত্রা করে। নৌকায় ছিলেন ডুয়েন ওয়াকার এবং তার বান্ধবী স্টেফানি স্টার্নস, যাদের তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়। যদিও 6 বছর পরে দক্ষিণ আফ্রিকার শ্যারন এবং রবার্ট জর্ডান, এই অ্যাটল পরিদর্শনকারী আরেক দম্পতি কী ঘটেছিল তা উন্মোচন করতে শুরু করেন। পালমিরা জঙ্গল অন্বেষণ করার সময় জর্ডানরা ঘন রেইনফরেস্ট ঝোপঝাড়ের মধ্যে লুকানো একটি পরিত্যক্ত পুরানো ভবনের মুখোমুখি হন, যার ভিতরে তারা গ্রাহামের অন্তর্ধানের উপর সংবাদপত্রের কাটার একটি বিস্তৃত সংগ্রহ খুঁজে পান, যা বেশ কয়েক বছর আগে আন্তর্জাতিক শিরোনাম হয়েছিল। মাত্র কয়েকদিন পরে তাদের আরও বিরক্তিকর আবিষ্কার করতে হয়েছিল। সমুদ্র সেঁকতে হাঁটার সময় মিস জর্ডান একটি বড় ধাতব পাত্র দেখতে পান যা ঘন তারে শক্তভাবে বাঁধা ছিল। পাত্রের ভিতরে একটি খুলি, বেশ কয়েকটি হাড় এবং একটি মহিলার ঘড়ি ছিল। অনুসন্ধানে সিদ্ধান্তে পৌঁছেছে যে কঙ্কালটি আসলে এলেনর গ্রাহামের, যাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তার দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল এবং ফেলে দেওয়া হয়েছিল। ম্যালকমের দেহাবশেষ আজও কখনও খুঁজে পাওয়া যায়নি। ডুয়েন ওয়াকারকে হত্যার দায়ে বিচার করা হয়, যদিও তার বান্ধবীকে দোষী সাব্যস্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে খালাস দেওয়া হয়। এলিনরের সাথে প্রেমের সম্পর্কের কারণে তার স্বামী ক্ষুব্ধ এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে পড়ার পর ওয়াকার পরে আত্মরক্ষার জন্য গ্রাহামদের হত্যা করার দাবি করেন, একটি অবিশ্বাস্য যদিও অপ্রমাণিত দাবি। এটি একটি গোপন কথা যে 2010 সালের এপ্রিলে মারা যাওয়া ওয়াকার তার কবরে যাবেন। পালমিরা দ্বীপ এই ভয়াবহ অপরাধের একমাত্র সাক্ষী, এবং প্রকৃতপক্ষে তার তীরে পূর্বে যারা আঘাত করেছিল চিরতরে নীরব এবং চিরতরে প্রশান্ত মহাসাগরে পড়ে থাকবে।